বিরুদ্ধে। সুতরাং গ্রেপ্তার হবেন যাদের বিরুদ্ধে এরকম হেনিয়াস ক্রাইমের অভিযোগ আছে, যাদের তোলা তুলেছিল, যারা বিভিন্ন সময় মানুষের উপরে অত্যাচার করেছে, তারা গ্রেপ্তার হবেন যদি তারা আইনকে এড়াতে চান। তার থেকে ভালো যে তারা যদি সময় মতন হাজিরা দিতেন কিংবা আদালতে আত্মসমর্পণ করতেন, তাহলে এই অসুবিধেগুলো তাদের হয়তো পোয়াতে হতো না। এটা আমার ব্যক্তিগত মত। তারপরে যখন পালিয়ে বেড়াচ্ছেন, কেউ গলার স্বরের নমুনা দিতে চাইছেন না, তার জন্য কোর্টে চলে যাচ্ছেন, কেউ দেখা করতে চাইছেন না, পালিয়ে বেড়াচ্ছেন, কাউকে নাকি 100টা মোবাইল ফোনের কানেকশনকে ট্র্যাক করে পুরুলিয়া থেকে ধরতে হচ্ছে। তো ন্যাচারালি 100টা মোবাইল ফোন রাখার মতন ক্ষমতা তাদের আছে, কোটি কোটি টাকার ব্যবস্থা, তো সেগুলো তো এসেছে। এবারে যা হবে কনসিকুয়েন্স ফলো করতে হবে তাদের। একই রকম ভাবে হাঁটানো হচ্ছে, বিভিন্ন জন প্রশ্ন তুলছে, হাইকোর্টও এই নিয়ে মামলা হয়েছে যে এইভাবে হাঁটানোর অধিকার রয়েছে আছে কিনা। আপনি কোন আইনজীবী হিসেবে এটা কি ভাবলেন? অধিকার আছে কি নেই তাই নিয়ে যখন মামলা হয়েছে তখন এই বিষয়ে আমরা আর এখন কিছু বলতে পারবো না। মামলা যে জজ সাহেবের ঘরে হচ্ছেন, তিনি যতক্ষণ না কোনো মানে তার ডিসিশন না দিচ্ছেন, ততক্ষণ আমাদের এই নিয়ে কোনো বক্তব্য রাখার এই মুহূর্তে অধিকার নেই। আগে ওনার মত আসুক, তারপরে এই নিয়ে আমরা আলোচনা করব। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এলাকায় বাগুইহাটির 10 জন প্রমোটার তারা অভিযোগ করেছেন এবং একজন প্রমোটারের লিখিত অভিযোগের ভিত্তিতেই দেবরাজকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে উঠে আসছে যে প্রত্যেকটি নির্মাণ কাজের জন্য 40 লক্ষ টাকা করে কাটমানি দিতে হতো এই বিখ্যাত কাউন্সিলরকে। এটা তো বারবার এসেছে। এগুলো হচ্ছে সাধারণ তোলাবাজি, অসাধারণ তোলাবাজিরও নমুনা আছে। এখন দেবরাজ এই টাকাটা নিয়ে কি করতেন, এবং দেবরাজ এই টাকার 75% ওনাদের টিমের ডক্ট্রিন অনুযায়ী, তৃণমূলের নিয়ম অনুযায়ী, এই 75% কাকে দিয়ে বাকি 25% নিজে ভোগ করতেন, নাকি 100% নিজের কাছে রাখতেন, এইসবগুলো এবারে আসবে, আশা করি তদন্তে প্রকাশিত হবে। কোন রকম ভাবে মানুষকে সন্ত্রস্ত করা, ব্যবসাকে, এই যে কলকাতা বা পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হতো না, কেন হতো না এখন বোঝা যাচ্ছে। তার কারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন কোথায়? সামান্য বিনিয়োগ, প্রমোটিং এর ব্যবসা, তাতে কোটি কোটি টাকা একজন হয়তো এখনো পর্যন্ত বিনিয়োগ করেন, মানে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছেন। এত বড় প্রমোটিং আমাদের এখানে খুব কমই হয়। কেন করবে মানুষ? যেখানে কিছু লাখ টাকা বিনিয়োগ করলেই সেখান থেকে কাটমানি নিয়ে যাচ্ছে দেবরাজেরা। তো এই যারা কাটমানি নিতেন, আজকে ইন্দ্রপতন হলো, সেই জন্য বোঝা গেল ধরা পড়ার পরে। কিন্তু এইরকম ইন্দ্র বা ইন্দ্রজিৎ যারা পেছন থেকে ব্যবস্থা নিয়েছেন, তাদেরকেও তো সামনে আসতে হবে। কে ছিলেন, কে গলা দিতে চাইছেন না, কার গলার স্বর আসছে না? গলার স্বর এসে গেলে কি দেবরাজদের সুবিধা বা অসুবিধা কিছু হবে? সেগুলো মানুষের মনে প্রশ্ন উঠছে, উত্তর পাওয়া যাবে আশা করি। রাজ্য প্রশাসনের পাশাপাশি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আর্থিক দুর্নীতির জন্য যারা তদন্ত করেন, ইডির পক্ষ থেকে পিসিআইআর দায়ের করা হলো দেবরাজের বিরুদ্ধে। এবার কি দেবরাজের বিরুদ্ধে তদন্তে ইডিও, রাজ্য এবং কেন্দ্র দুই প্রশাসনের মধ্যে আপনারা কিভাবে দেখছেন এই তদন্ত? সমস্ত তদন্তকারী সংস্থা তাদের হাত খোলা থাকবে। রাজ্য সরকার আগে যেরকম শাসকের আইন চালাতেন, বেছে বেছে কারোর বিরুদ্ধে প্রসিকিউশন হবে কি হবে না সেটা নির্ধারণ করতেন, পলিটিক্যাল ইমিউনিটি দিতেন বহু লোককে, এই রাজ্য সরকারের সময় এসব হবে না। কেউ কোনো পলিটিক্যাল ইমিউনিটি পাবে না। অন্যায় করলে আইন আমলে আসতে হবে, সাজা যদি বিচারকরা দেন সাজা কাটাতে হবে, কেউ বাঁচাতে পারবে না। দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি, তার আরো দুটি পরিচয় রয়েছে, প্রাক্তন বিধায়ক তৃণমূলের এবং তিনি জনপ্রিয় গায়ক। অদিতির ভূমিকাও এবার এই দুর্নীতিতে তদন্তের আওতাভুক্ত হচ্ছে, তাকেও জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত তদন্তকারীদের। অদিতির সম্পত্তি নিয়ে আগেই মামলা হয়েছিল, আগাম জামিন চেয়েছিলেন তিনি। কোন একটা ভিডিওতে দেখেছিলাম, আমি ভিডিওর সত্যতা যাচাই করিনি অবশ্যই, সেখানে ভোটের প্রচারের সময় অদিতি দেবী বলছেন যে আমি যা করি আমার স্বামীর কথাতেই করি। তো ঠিক আছে, কবে তো সেই কবি বলে গেছেন, পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে আইনের খরচ বাড়ে। তো এবারে পুণ্য বা পাপ সবেরই ভাগ করে নেবেন, অসুবিধার কি আছে? আমরা তো বুঝতে পারছি কোথায় কি গেছে। বা সুন্দর মুখের জয় সর্বত্র আমরা জানতাম, কিন্তু জয় জয়কারটা যে একটা সরকার থাকাকালীন
কিভাবে ম্যানিপুলেট করে জয় পেতে হয় সেটা ওনারা দেখিয়েছিলেন। এবারে হয়তো আর তা হবে না। কমিশনের সঙ্গে ঋতু শিবিরের বৈঠক, 9 বিধায়ককে নিয়ে বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা এআইটিসি প্রতীক ও তহসিল তাদের ফের দাবি ঋতব্রতের। ডাকাত দলের প্রতীক কোন ডাকাতের কাছে থাকবে তাই নিয়ে আমাদের কি বলার আছে, ও কমিশন বুঝবেন, আমাদের কিছু বলার নেই। আপনাদের বিরুদ্ধে কালীঘাট তৃণমূল অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে, এবং তারা অভিযোগ করছেন এটা ঋত যা করছে মূলত বিজেপি দল ভাঙাতে এই করছে, কোনটাই ওরা স্বীকৃত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ সাগরিকা ঘোষদের যে যা করছে বিজেপি করছে। সঙ্গে একটু যোগ করবো, সৌগত রায় তার সঙ্গে বলছেন যে ইসিআইও বিজেপির কেনা। ঈশ্বর না করুন কালকে যদি ওনাদের কারুর হাঁচি কাশি সর্দি ইত্যাদি হয়, কিংবা এই রকম ভাবে ধরুন হঠাৎ চিংড়ির তরকারি খেয়ে, চিংড়ি মাছ বা ইলিশ মাছ খেয়ে যদি কোনো পেট খারাপ হয়, তার জন্য ওরা বিজেপিকেই দায়ী করবে, এরকম জায়গায় এখন পৌঁছে গেছে। তো আমাদের তো কিছু করার নেই, ওদের মুখ আছে ওরা বলছে, আর যাদের কথা বলছেন তারা ভোকাল ডায়রিয়া অনেকদিন ধরেই ভোগেন। সুতরাং এই নিয়ে আমরা কিছু বেশি কথা বলতে চাই না। শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, বিজেপি দল ভাঙাচ্ছে এরকম মানে ভঙ্গপ্রবণ বা ভঙ্গুর লোকজনকে নিয়ে কেন দল বানিয়েছিলেন প্রথমত। দ্বিতীয়ত, বাপরে, সারা ভারতে এতগুলো রাজ্য, সর্বত্র এত সরকার এসেছে, এত সরকার গেছে, কেউ তো এরকম সরকারি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তো রেকর্ড ব্রেক, সারা ভারতে কেন সারা পৃথিবীতে সরকার চলে যাবার প্রথম 15 দিনের মধ্যে একটা দল ছিন্ন বিচ্ছিন্ন, প্রথম 2 মাসের মধ্যে ইসিতে চলে যাচ্ছেন সবাই মিলে, কে কার খাবলা খাবলি করছেন। আসলে তো এটা রাজনৈতিক দলই ছিল না, একটা রাজনৈতিক দলের ক্যাপসুল পড়া কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের একটা সংগঠন, যাদের নীতি ছিল দুর্নীতি করা 75-25 আর লুটো বাঁটো কাটোতে একটা বিচারধারাকে চালানো। তো মানুষ শেষ করে দিয়েছেন, মানুষ আর তাদের সঙ্গে নেই, মানুষ তাদের আর ভোট দেয়নি। এবারে ওরা কি করছে ওদের ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুমিত রায় তিনি আবার আগাম জামিনের আবেদন করেছিলেন যাতে দ্রুত শুনানি হয়, তার অ্যাপিল করেছিলেন। আদালতের কাছে নিয়ে যাওয়া হচ্ছে যে আরেকটা দিন ওয়েট করুন, এতদিন যখন ওয়েট করলেন আরেকটা দিন ওয়েট করুন, অসুবিধা হচ্ছে। আদালতের কথা বলছেন, আদালতে যারা মহামান্য বিচারক তারাও মানুষ, সাধারণ মানুষের মনেই একই প্রশ্ন, যে আপনারা যদি এতটাই স্বচ্ছ, এতটাই যদি পরিষ্কার, তাহলে সবকিছুতে এত ঝামেলা করতে আপনারা যাচ্ছেন কেন? আইনকে আইনের পথে চলতে দিন না। এই আগাম জামিন এইরকম ব্যাপার, ঠিক আছে, আগাম জামিনের আবেদন সবাই করতে পারেন, সেটা তো আদালতের একটা, আমাদের আইনের একটা প্রভিশনই আছে, কিন্তু প্রক্রিয়ার মধ্যে এত হার্ডল তুলতে যাচ্ছেন কেন? এতে কি হচ্ছে, বারে বারে যারা এতদিন ধরে নীতি পুলিশগিরি করতেন বিজেপির লোকেদের সম্বন্ধে, তাদের কাছেও একটা প্রশ্ন যায় যে এরা কারা, কেন করছে। তার কারণ সবাই জানে যে প্রমাণিত হয়ে যাবার ভয় আছে যে ওরাই দুষ্কৃতী, সেই জন্যই করছেন। ইসকনকে মিড ডে মিল দেওয়ার নিয়ে আপত্তি জানিয়ে তৃণমূলের তরফ থেকে একটা মামলা করা হয়েছে, জনস্বার্থ মামলা, এবং তারা প্রশ্ন তুলেছেন যে কিভাবে টেন্ডার না ডেকে হঠাৎ করে ইসকনের মতো একটা সংস্থা যাদের বিরুদ্ধে বা যাদের গায়ে আর কি ধর্মীয় ট্যাগ রয়েছে তাদেরকে কেন দিয়ে দেওয়া হলো এই মিড ডে মিলের করা। মামলা যখন হয়েছে, মামলার রায় আসুক, তারপরে আমরা এই নিয়ে বক্তব্য রাখবো। এবারে রাজ্য সরকার মনে করেছেন যে ইসকনকে দিয়ে কিছুটা অংশ মিড ডে মিল দেওয়াবেন। আমাদের দলের তরফ থেকে একটা কথাই বলতে পারি, যদিও বিষয়টি যেহেতু পরীক্ষামূলক স্তরে আছে, 3 মাস বা 4 মাস বা নির্দিষ্ট সময়সীমার পরে ইসকন এই বিষয়ের মধ্যে থাকার পরে ছাত্রছাত্রীদের কাছ থেকে, যারা পড়ুয়া, স্কুল পড়ুয়া, তাদের কাছ থেকেই জানতে চাওয়া হোক তারা ইসকনের থেকে বা এই ব্যবস্থাপনায় থাকতে চায় নাকি তারা আবার পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায়, যেখানে ঝোলের মধ্যে টিকটিকি আর ডালের মধ্যে মরা সাপ থাকতো, সেরকম ব্যবস্থায় ফিরে যেতে চায়। আর দ্বিতীয়ত, কোনো ব্যাপারটাকে এরকম জেনারেলাইজ করার মতন কোনো বিষয় নয়, সব জায়গায় ইসকন করছে না, কিছু জায়গায় করছেন। রাজ্য সরকার বুঝবেন, নিশ্চয়ই শিক্ষা দপ্তর, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তারা সবাই মিলেমিশে কিছু একটা ব্যবস্থার কথা ভাবছেন। বাকি বিচারকরা যা বলবেন তাই দেখা যাবে, জনস্বার্থ মামলার উত্তর আসবে। একাধিকবার আপনাদের দলের রাজ্য সভাপতি
বলছেন কনফেডারেশন নেই, ছাত্র সংগঠন নেই, শ্রমিক সংগঠন নেই, তারপরেও বেশ কিছু জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় এবং টলি পাড়াতে বিশেষ করে একটা অস্থিরতা, আবার অসন্তোষ এবং একাধিক অভিযোগ আসছে কোনো কোনো মহল থেকে। বেশ কিছু জায়গায় তাদের পরিচয় দিয়ে বিজেপির নাম করে তারা টাকা তুলছেন, সেই অভিযোগও তারা করেছেন উল্টো দিক থেকে। কনফেডারেশন আদৌ নেই সেটা স্পষ্ট করে দিচ্ছেন যেখানে রাজ্য সভাপতি, তারপরেও আপনাদের দলের লোকজন এই সাহসটা কোথা থেকে পাচ্ছেন? ভারতীয় জনতা পার্টি একটি বিচারধারা নির্ভর দল। ভারতীয় জনতা পার্টির নিয়ম অনুযায়ী রাজ্য সভাপতি যে কোনো সিদ্ধান্ত সেটা দলীয় সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয়। সম্মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন, অর্থাৎ কনফেডারেশন নেই, আমাদের কোনো রাজনৈতিক মদতপুষ্ট, দলীয় মদতপুষ্ট কোনো ছাত্র কিংবা শ্রমিক সংগঠনে আমরা বিশ্বাস করি না, এটা আমাদের বিচারধারার অঙ্গ। আমরা ভারতীয় জনতা পার্টি উইথ ডিফারেন্স, এইভাবেই আমরা মানুষের কাছে প্রতীয়মান এবং মানুষ এইভাবেই আমাদের দেখেছেন, আমাদের বিচারধারাও তাই বলে। এরপরেও যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের সেই কাজকর্মের সঙ্গে দল যুক্ত নেই, তাদের কাজকর্মের দায় দল নেবে না, তারা ব্যক্তিগতভাবে সেই দায় বহন করবেন। কিন্তু ওই অভিযোগটা যখন আসছে নির্দিষ্ট করে, কারণ আজকেও বেশ কিছু মুম্বাইয়ের প্রোডাকশন হাউস তাদের কাজ বন্ধ হয়েছে, সেখানে হয়েছে ডিস্টার্ব করা হয়েছে, সেই অভিযোগ রয়েছে এবং একদম আপনাদের লেটার হেডে চিঠি, সেখানে বলা হচ্ছে এই লোক নয় এই লোক যাবে, এটা কি করা সম্ভব? আমাদের লেটারেডে চিঠি, আমাদের লেটারেডে কোনো চিঠি যেতে পারে না। কোনো নির্দিষ্ট কোনো সংগঠন, আপনারা যেগুলো বললেন, আমাদের কোনো লেটারেডে কোনো চিঠি যেতে পারে না। কেউ যদি কোনো রকম চিঠি যদি দিয়ে থাকেন, কোনো জায়গায় কেউ যদি কোনো রকমের চিঠি দিয়ে থাকেন, সেটা তিনি তার ব্যক্তিগত ক্ষমতায় দিচ্ছেন। সেই চিঠির মান্যতা বা গ্রহণযোগ্যতা কি আছে সেটা নিয়ে দল নিশ্চয়ই বিবেচনা করবে এবং আমাদের একটা কমিটি আছে, সেখানে আমাদের সম্মাননীয় সভাপতি এবং আরো অনেকে আছেন, দলীয় পর্যায়ে সেই চিঠির মান্যতা নিয়ে বিচার করা হবে যদি সেই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে সরাসরি আসে। সম্মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি এবং বাকি যারা দলের দায়িত্বে রয়েছেন, সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন, তারা এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই দেখবেন এবং কি সিদ্ধান্ত হলো সেটা যথাসময়ে আপনাদের জানিয়ে দেবেন। আমরা কে নেবার, কেউ যদি নেবার হয় নেবেন। আমি তো আগেই বলছি যে দল এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়, কোন দল এই ধরনের বস্তুর সঙ্গে যুক্ত নয়। আমরা কি আইনি পদক্ষেপ নেবো? এখন কেউ যদি ব্যক্তিগতভাবে কাউকে কোনো চিঠি দেন, দলের কথা যদি সেখানে উল্লেখ যদি থাকে তখন সেটা নিয়ে ভাবা যাবে, কিন্তু কেউ ব্যক্তিগত চিঠিকে আমরা কি বলতে পারি? আমরা তাই নিয়ে আমরা কেন বলতে যাব? যদি কেউ ক্ষতিগ্রস্ত হন তারা আইনি ব্যবস্থা নেবেন, তারা নিয়ে। আরজিকর কাণ্ডে নতুন একটি চিঠি সামনে উঠে আসছে এবং সেখানে নিজেকে ফরেনসিকের প্রাক্তন আধিকারিক বলে একজন সেই চিঠি লিখেছেন, যেটা আজ মামলাতে পেশ করা হয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে ভিসেরা এবং বেশ কিছু তথ্য প্রমাণ ধামা চাপা দেওয়া হয়েছিল, তাতে পুলিশের বেশ কিছু লোক যুক্ত ছিল বলে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে। পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে ফের একবার অভিযোগ। তথ্য যা এসেছে তার সঙ্গে সাধারণ মানুষ যা দেখেছিলেন সেই সময় অনেকটাই মিলছে। তার কারণ আমরা দেখেছিলাম দুতারা তারাওলা পুলিশ আধিকারিকরা গোল গোল চশমা পরে সেই সময় মমতা দেবীর কথায় তারা আপনাদের সাংবাদিক সম্মেলন করছিলেন এবং সাংবাদিকরা কিভাবে কি করতে পারেন আর কি করতে পারেন না, ডুজ অ্যান্ড ডোন্টস ফর দ্য জার্নালিস্ট, তারা সেখানে ঠিক করছিলেন। তারা গোল গোল করে এরকম স্ক্রিনেতে দেখাচ্ছিলেন, ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ইনি হচ্ছেন অমুক বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন তোষুক। কিন্তু পরে দেখা গেল যে লোকটা নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সে আসলে কোনো বিশেষজ্ঞই নয়, সে হচ্ছে একজন দলীয় ক্যাডার এবং তার সঙ্গে খুব ভালো সম্পর্ক হচ্ছে পুলিশের এবং ওই যে লোকটা জেলে গেছে ওই পার্থ, তার কেউ একটা হবে তবে কি যেন সন্দীপের লোক, খুব কাছের লোক। এবং অদ্ভুতভাবে সেই দিন দেখা গিয়েছিল যে বর্ধমান থেকে একজন চলে আসছেন, একজন মেদিনীপুর থেকে চলে আসছেন সেই ভোর 4:30টার সময়, তার সঙ্গে এইসব ফিঙ্গার বিশেষজ্ঞরাও চলে আসছেন। তো এত লোক কেন ঢুকেছিল এবং তাদের দেওয়াল কেন ভেঙে দেওয়া হলো, বিভিন্ন সময়ে প্রমাণ কেন লোপাট করা হলো, ভিসেরা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, সবকিছু নিয়ে তদন্ত হবে। যারা অন্যায় করেছেন, ভয়ানক
অভিযোগ এ যদি প্রমাণিত হয়, তিনি যেই হন না কেন, তার যাই ক্ষমতা থাক না কেন, তাকে জেলেতে পোষতে হবে। প্রাথমিক শিক্ষা দুর্নীতিতে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চার্জশিটের নাম এসেছিল পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, কুন্তল এবং সেই কুন্তল ঘোষ, অর্পিতা চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় তার একসাথে তিনজনই রয়েছেন। এবার নবম, দশম, একাদশ, দ্বাদশে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে তার চার্জশিটেও এই তিনজনের নাম উঠে এলো। হ্যাঁ, তো এরাই তো, কে যেন কে কালীঘাটের কাকু, তার কাকু মানে সে কাকের মতন গলা না কোকিলের মতন ডাকে, তাই নিয়ে কতদিন কত চব্য হলো। তারপরে একজন তিনি আবার স্টেটমেন্ট দিলেন, যাই করো না কেন আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। তো এখন সবকিছু সাহেব অব্দি চলে যাবে, কে সাহেব, কে কার মোসাহেব, কে কার বেগম, কে কার মেম সাহেব, সবকিছু এখন সামনাসামনি আসবে। চিন্তার কি আছে? আর শুধু হেভিওয়েট পার্থবাবুকে কেন দেখছেন? পুরো দলটাই তো এই চৌর্য বৃত্তিতে দুষ্ট। উনি একটুখানি বড়সড় বলে, উঁচু মাপের লোক বলে উনি ধরা পড়ে গেছেন, তাড়াতাড়ি কেটে পড়তে পারেননি। বাকি যেগুলো কেটে পড়েছিল সেগুলোকেও ধরা হবে এবং সেগুলোকেও সাপোর্ট করা হবে। হুমায়ুন কবির, মুর্শিদাবাদের হুমায়ুন কবির আগামীকাল এবং পরশু দুটি থানা থেকে চিঠি পেয়েছেন, ডেকে পাঠানো হয়েছে উস্কানিমূলক ভাষণের জন্য। একই সঙ্গে একটা পুকুর দখল করে মাছ চাষ করা হয় সেখানে, সকলেই জানেন তারা হুমায়ুনের অনুগামী। মাছ চাষ তুলেছিল, আজ পুলিশকে বাজেয়াপ্ত করে নিয়েছে সেই সব মাছ। কি গানের যে মাছ নাকি লুট করা হয়েছে, গানের লাইন চেঞ্জ হয়ে যাবে? হুমায়ুন কবির গানের লাইন চেঞ্জ হয়ে যাবে, শওকতের জায়গায় হুমায়ুনের নাম হয়ে যাবে। এইসব কি চলছে? এগুলো ঠিক নয়। আবার হুমায়ুন কবির যে এত বড় বড় কথা বলেন, নওগাঁ উস্কানিমূলক কথা বলেন, এই হুমায়ুন কবিরের একটা চিঠি আবার ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে তিনি শান্তি করাতে চান, শান্তি প্রতিষ্ঠা করাতে চান, শান্তির দূত হিসেবে একটি লেটার ইস্যু করা হয়েছিল যাতে হুমায়ুন কবির স্বাক্ষর করেছিলেন ভারত পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব। ওনারা বরাবরই শান্তির সঙ্গে আছেন। সারা পৃথিবীব্যাপী যত শান্তির ব্যাপার হয় তার সঙ্গে ওরাই যুক্ত থাকে, যত রকমের শান্তি, এটাতে কোনো সন্দেহ নেই। সেই জন্য লেবাননে শান্তি চলে, সিরিয়ায় শান্তি চলে, সব জায়গাতেই তো এরকম হুমায়ুনরা রয়েছে। যেখানে হুমায়ুনরা রয়েছেন সেখানেই শান্তি চলছে, কোনো ইয়ে নেই। কিন্তু ভারত সরকার বোধহয় ওনাদের শান্তির পদ্ধতির সঙ্গে কোনো রকম ভাবে আগ্রহী নন। ওদের শান্তি ওদের কাছে, ভারতের শান্তি ভারতের কাছে। যদি এরপরেও যদি শান্তির সন্ধানে কেউ যান, তাহলে ভারত সরকার নিশ্চয়ই সেই ব্যাপারেও শান্তির ব্যবস্থা করবেন। এত শান্তির ব্যাপারে, তার সঙ্গে তো আরো ওদের নেতা যখন ছিল শান্তির কোন একটা বাড়িতে থাকতো, তারাও শান্তিরই লোক। তো যত শান্তি, যে যেখানে শান্তির ব্যবস্থা রেখেছেন, সব শান্তির ব্যবস্থা শান্তির সঙ্গেই হবে। অভিষেকের অস্বস্তি বহাল, রিজে মামলায় কণ্ঠস্বর পরীক্ষায় আপাতত স্থগিতাদেশ নয়, কোনো আর্জি শুনতে চাইলেন না বিচারপতি। আগামী শুক্রবার ফের হাইকোর্টের অদ্ভুত ব্যাপার। এই প্রশ্নের উত্তর বিজেপি অফিস থেকে দিচ্ছি, এটা একটা পিকিউলিয়ার জিনিস। প্রথম কথা হচ্ছে যে আমি এই যে আপনাদের সামনে বসে আজকে সাংবাদিক সম্মেলন করছি বা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, কোনো ব্যাপারে কোনো ডিসপিউট হলে আমার প্রাথমিক কাজ যে আমার, ধরুন আমার নামে একটা কোন একটা ডক্টর যদি একটা কোনো ভিডিও বা অডিও ক্লিপ যদি বেরোয়, আমি প্রথমে গিয়ে বলবো যে হুজুর আমার গলার স্বর আপনি নিন এবং প্রমাণ করতে চাই আমি যে আমি এটা নই। কিন্তু আমি যদি পালিয়ে বেড়াই, গলার স্বরের নমুনা যদি দিতে না চাই, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায় ऐसा नहीं है, পুরা কে পুরা ডালই কালা হ্যায়। ও নিজেই উনি এইসব কাজকর্ম করছেন। এখন ওনাকে কে আইনি বুদ্ধি দিচ্ছেন? কল্যাণ বাবু। তাহলেও তো ব্যাপারটা ভেবে দেখতে হবে কে কোন দিকে আছে, আর নইলে আগের বুদ্ধিতে চলছে।